গুড আফটারনুন স্টুডেন্টস। দেখো, এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের আমার 12 নম্বর ভিডিও। 11 নম্বর ভিডিওতে আমি তোমাদের ডাইইলেকট্রিক আর ডাইইলেকট্রিক পোলারাইজেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর। তো আমরা ফিজিক্সের অনেক জায়গাতেই দেখতে পাবো যে এরিয়া বা ক্ষেত্রফলকে সাধারণত অনেক সময় ভেক্টর কোয়ান্টিটি হিসাবে ধরে নেওয়া হয়। তো ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে নিশ্চয়ই এর মান এবং অভিমুখ দুটোই থাকবে। তো সেটা বোঝার জন্য আমরা এখানে একটা তল বা সারফেস কনসিডার করলাম। এই তলটার ক্ষেত্রফল ধরে নিলাম ডিএস। এবার এই ডিএস ক্ষেত্রফল বিশিষ্ট যে তলটা, সেইটাই একটা ভেক্টরের মতো আচরণ করবে, যেটাকে আমরা ক্ষেত্র ভেক্টর বলবো, এবং তার অভিমুখ হবে এই তল থেকে যদি আমরা বাইরের দিকে একটা লম্ব টানি, সেই লম্ব বরাবর, অর্থাৎ এই দিক বরাবর। ঠিক আছে? তাহলে এই যে তলটা আমরা নিলাম, সেই তলের থেকে যদি আমরা বাইরের দিকে লম্বটা টানলাম, সেই লম্বের অভিমুখেই হচ্ছে একটা একক ভেক্টর। যদি আমরা নিই এন ক্যাপ, তো সেটাই হচ্ছে এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টরের অভিমুখ। সেই জন্য আমরা এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর আমরা প্রকাশ করতে পারবো সর্বদা ওই তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে, অর্থাৎ এই দিক বরাবর ক্রিয়া করবে ক্ষেত্র ভেক্টরটা। অর্থাৎ এইটা যদি আমরা একটা তল নিই, যে তলের ক্ষেত্রফল ডিএস, তবে তার ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হবে এই তলের সঙ্গে লম্ব বরাবর, দ্যাট ইজ সেটাকে আমরা লিখতে পারবো ডিএস ভেক্টর। তাহলে ক্ষেত্র ভেক্টর যেটাকে আমরা ডিএস ভেক্টর লিখছি, সেই ডিএস ভেক্টর এটার সমান লেখা যাবে ওই ক্ষেত্র ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর এন ক্যাপ ইন্টু তার মান। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্র ভেক্টরের একক ভেক্টর যেটা আমরা এন ক্যাপ বলছি, সেই এন ক্যাপের অভিমুখ কোন দিক বরাবর? সেই এন ক্যাপের অভিমুখ হচ্ছে তলের সঙ্গে লম্ব হবে। আর ডিএসটা কি? ডিএসটা হচ্ছে ক্ষেত্র ভেক্টরের মান। তাহলে এখানে ডিএস সমান আমরা কি লিখতে পারবো? ডিএস সমান হবে ক্ষেত্র ভেক্টর ডিএস এর মান, যেটা কি প্রকাশ করছে? যেটা এই যে তলটা নিলাম, সেই তলের ক্ষেত্রফলের মানকে প্রকাশ করছে, তলের ক্ষেত্রফলকে প্রকাশ করে। ঠিক আছে? আর এর এই যে এন ক্যাপ নিয়েছি, সেই এন ক্যাপটা কি? এই এন ক্যাপটা হচ্ছে ক্ষেত্র ভেক্টরের অভিমুখকে প্রকাশ করে। এন ক্যাপ হলো কোন দিক বরাবর? তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে ক্রিয়াশীল একক ভেক্টর, যা ডিএস ক্ষেত্র ভেক্টরের অভিমুখকে প্রকাশ করে। বোঝা গেল? তাহলে আমরা এখানে একটা ক্ষেত্র ভেক্টর ডিএস নিলাম। সেই ডিএস ভেক্টর এর মান এই তলের ক্ষেত্রফলের সঙ্গে সমান হয়, এবং এই ক্ষেত্র ভেক্টরের অভিমুখটা হয় এই তলের সঙ্গে লম্ব বরাবর বাইরের দিকে। সেই জন্য আমরা ডিএস ভেক্টর সমান লিখতে পারি ওই ক্ষেত্র ভেক্টরের অভিমুখে নেওয়া একটা একক ভেক্টর এন ক্যাপ, দ্যাট ইজ এই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল একটা একক ভেক্টর এন ক্যাপ ইন্টু তার মান ডিএস। বোঝা গেল? তো এইবার আমরা করব যেটা, সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স।
তড়িৎ ফ্লাক্সের যে ডেফিনেশনটা লেখা হয় সেটাতে বলা হয় যে কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকেই ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলে। অর্থাৎ আমরা যদি একটা তল কনসিডার করি এবং সেই তলের মধ্যে দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে অতিক্রম করে সেইটাই হচ্ছে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। বেশ, এটার জন্য আমরা একটা তল নিলাম, এটা মনে করে একটা তল, যে তলের ক্ষেত্রফল হচ্ছে ডিএস। তাহলে আমরা বললাম কিছুক্ষণ আগে যে ডিএস একটা ভেক্টর রাশির মতোই আচরণ করবে, যেটা আমরা এরিয়া ভেক্টর বলি বা ক্ষেত্র ভেক্টর বলি, এবং সেই ক্ষেত্র ভেক্টর অভিমুখ কোন দিক বরাবর হবে? অবশ্যই এই তলের সঙ্গে লম্ব হবে বাইরের দিকে, দ্যাট ইজ এদিক বরাবর। তাহলে ডিএস ভেক্টর কোন দিক বরাবর ক্রিয়া করছে? এদিক বরাবর। এইবার ওই ডিএস এর সঙ্গে আমরা ধরে নিলাম একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থিটা কোণ করে ক্রিয়াশীল। এদিক বরাবর আমরা মনে করছি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই ক্রিয়া করছে, এবং এই ডিএস ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা যে ক্ষেত্রফলটা নিলাম সেই ক্ষেত্র ভেক্টর ডিএস এই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে, এবং এই ডিএস ভেক্টরের সাথে ই থিটা কোণ করে ক্রিয়া করছে ই ভেক্টর বা ক্ষেত্র প্রাবল্য। এখন কথা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ডেফিনেশন থেকে আমরা জানি যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মানে হচ্ছে ওই বিন্দুর চারিদিকে যদি আমরা একটা একক ক্ষেত্রফল কনসিডার করি, তাহলে সেই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে অতিক্রম করে সেটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এখন যদি আমরা এখানে একটা বিন্দু নিই এবং সেই বিন্দুতে মানে তলের উপরে কোনো একটা বিন্দু আমরা যদি নিই, সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি আমরা বলি ই, তাহলে ইটা কি? ইটা হচ্ছে ডিএস তলের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, এবং সেটা কি করছে? সেটা যে ডিএস ক্ষেত্র ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে ক্রিয়া করছে। তাহলে আমাকে এই ই ভেক্টরটার কতটা উপাংশ এই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে সেটা আমাকে বের করতে হবে, কারণ আমরা জানি যে তড়িৎ বলরেখার অভিমুখ সর্বদা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখী হয়। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যেহেতু এই দিক বরাবর ক্রিয়া করছে, তাহলে তড়িৎ বলরেখার অভিমুখ হচ্ছে এই দিক বরাবর। তাহলে কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে ডেফিনেশন, যদি আমরা এই তলের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে এই তলের প্রতি একক ক্ষেত্রফলে যতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে অতিক্রম করবে এই তলটাকে, সেটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, তাহলে আমার এই যে ইটা, সেই ই এর কতটা উপাংশ এই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে সেটা বের করতে হবে। সেটাই হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। ঠিক আছে, তাহলে লিখি এই ই ভেক্টরের বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এর
ডিএস ভেক্টরের অভিমুখে উপাংশ, ডিএস ভেক্টরের অভিমুখে উপাংশ ডিএস ভেক্টরের অভিমুখে উপাংশ মানেই তলের সঙ্গে লম্ব উপাংশ, অর্থাৎ অর্থাৎ ই ভেক্টরের ডিএস তলের সঙ্গে লম্বভাবে উপাংশ, ডিএস তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল উপাংশ, সেটা সমান কি লিখতে পারবো? দেখো ই ভেক্টর এদিক বরাবর ক্রিয়াশীল এবং এই ই ভেক্টর এই দিকের সঙ্গে থিটা কোণ করে থাকে, তাহলে এই ই ভেক্টরের এই ডিএস বরাবর উপাংশটা কত হবে? ই কস থিটা, অর্থাৎ এই তলের সঙ্গে লম্ব বরাবর এই ই ভেক্টরের উপাংশ যেটা পাবো সেটা হবে ই কস থিটা, ই কস থিটা, সেটা সমান লিখতে পাচ্ছি আমরা ই কস থিটা। অর্থাৎ এই ই ভেক্টরের এই ডিএস তলের সঙ্গে লম্ব বরাবর যে উপাংশটা পাচ্ছি সেটা হচ্ছে ই কস থিটা। বোঝা গেল? এইবার এই যদি ই কস থিটা লম্ব বরাবর এর উপাংশ হয় তাহলে পরে আমরা বলতেই পারি তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা অনুযায়ী যে এইটা সমানই হচ্ছে, অর্থাৎ ই কস থিটা এইটা সমানই হচ্ছে কি না তো ডিএস তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। ঠিক আছে? কারণ আমরা তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা থেকেই জানি যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য যেটা হয় সেটা হচ্ছে ওই বিন্দুর চারিদিকে যদি আমরা একটা একক ক্ষেত্রফল নিই সেই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। এখন আমরা তো দেখলাম যে এই তড়িৎ ক্ষেত্রের মানে এই তলের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ঠিক আছে, যেটা কিনা এই দিক বরাবর ক্রিয়াশীল, যেটা কিনা এই তলের সঙ্গে লম্ব অভিমুখে যেটা আছে তার সঙ্গে থিটা কোণ করে ক্রিয়াশীল, সেই তড়িৎ প্রাবল্যের তলের সঙ্গে লম্ব বরাবর যে উপাংশটা পেলাম সেটা ই কস থিটা। এইটাই হচ্ছে এই তলের একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্ব অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। ঠিক আছে? তাহলে এবার আমরা যদি এই তলের ক্ষেত্রফল ডিএস বলি তাহলে লিখতে পারি ডিএস তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। ঠিক আছে? সেটার সমান কি হয়ে যাবে? সেটার সমান হয়ে যাবে, দেখো এই ডিএস তলের প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখা হচ্ছে ই কস থিটা। তাহলে এই ডিএস তলের মোট ক্ষেত্রফলটা কত সেটা ডিএস ধরছি আমরা। তাহলে এই ডিএস তলের মোট যে ক্ষেত্রফল দ্যাট ইজ ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখার সংখ্যা কত হবে? একক ক্ষেত্রফলে হচ্ছে ই কস থিটা, তাহলে ডিএস ক্ষেত্রফল হবে ই কস থিটা ইন্টু ডিএস। এটার সময় লিখতে পারবো আমরা ই কস থিটা ইন্টু ডিএস, দ্যাট ইজ এটার সমান লেখা যাবে ই ডিএস কস থিটা, ই ডিএস কস থিটা। আবার দেখো তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে কোনো তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যাকেই ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বলে। তাহলে আমরা এই ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা কত পেলাম? ই ডিএস কস থিটা। তাহলে এইটাই হলো এই ডিএস ক্ষেত্রের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে? তাহলে লিখতে পারি অতএব ডিএস ক্ষেত্রের
সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, সেটাকে যদি আমরা ডিফাই বলি, তাহলে ডিফাই সমান কি হবে? ডিফাই সমান হবে ইডিএস কস থিটা, ইডিএস কস থিটা। অর্থাৎ যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই এবং ক্ষেত্র ভেক্টর ডিএস এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে পরে ওই ডিএস ক্ষেত্রের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স হয়ে যাচ্ছে ইডিএস কস থিটা। তো এটার সময় লিখতে পারি ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, এটার সময় লেখা যায় ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। এখন যেহেতু তড়িৎ ফ্লাক্স দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, মানে এটা স্কেলার প্রোডাক্ট, তাই আমরা যে তড়িৎ ফ্লাক্সটা পাবো এটা একটা স্কেলার রাশি হবে। ঠিক আছে, তাহলে তড়িৎ ফ্লাক্স হচ্ছে একটা কিরম ধরনের রাশি? তড়িৎ ফ্লাক্স হচ্ছে একটা স্কেলার রাশি। কেন? তার কারণ হচ্ছে এটি দুটি ভেক্টর রাশির ডট প্রোডাক্ট, ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের ডট প্রোডাক্ট। যেহেতু ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের ডট প্রোডাক্ট, তাই এটাকে বলতে পারবো এটা একটা কি রাশি? না তো স্কেলার রাশি। ঠিক আছে, বেশ। এইবার এটা তো গেল শুধুমাত্র একটা ক্ষুদ্র ডিএস তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। কিন্তু আমরা যদি এই ডিএস ক্ষুদ্র তলটাকে আমরা একটা বড় বদ্ধ তল, এটা একটা বদ্ধ তল ধরে নাও, এটা একটা তল মনে করো, এটা একটা আমরা তল নিয়ে নিলাম। এই তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা প্রথমে কি করব? এখানে একটা ক্ষুদ্র এলিমেন্টারি সারফেস ডিএস নেব। ঠিক আছে, সেই ডিএস যে ক্ষেত্র ভেক্টর তার অভিমুখ কোন দিক বরাবর হবে? এই তল থেকে সবসময় লম্ব বরাবর বাইরের দিকে, দ্যাট ইজ এই দিক বরাবর ক্রিয়া করছে মনে করো ডিএস ভেক্টর। আর এখানে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তার অভিমুখটা মনে করো এই অভিমুখে। ঠিক আছে, অর্থাৎ এবং এদের মধ্যবর্তী কোণ ধরে নিলাম আমরা থিটা। তাহলে পরে এই ডিএস ক্ষুদ্র তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে? ডিফাই সমান ওই ইডিএস কস থিটা বা ই ডট ডিএস। এবার আমি যদি সমগ্র এস তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে চাই, তাহলে আমি কি করতে হবে? এই সমগ্র তলটাকে এরকম বেশ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস ক্ষেত্রফলে ভেঙে নিতে হবে এবং প্রত্যেকটা ডিএস ক্ষেত্রফলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স নির্ণয় করে তাদেরকে আমাকে যোগ করতে হবে, দ্যাট ইজ ইন্টিগ্রেশন করতে হবে। এই সমগ্র তলের জন্য যদি আমি তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে চাই, তাহলে লিখতে পারি অতএব সমগ্র এস তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, সেটাকে যদি আমরা ফাই বলি, তাহলে ফাই সমান লিখতে পারবো ইন্টিগ্রেশন ওভার এস ইডিএস কস থিটা, ইন্টিগ্রেশন ওভার এস ইডিএস কস থিটা, বা এটার সমান লেখা যাবে ইন্টিগ্রেশন ওভার এস ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। অর্থাৎ ই ডট ডিএস করে তার যদি আমরা সারফেস ইন্টিগ্রেশন করে দিই, তাহলে পরে এই পুরো তলের সঙ্গে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার এই তলের সঙ্গে জড়িত, এই সমগ্র তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। এখন কথা হচ্ছে, যদি আমরা ধরে নেই যে ই ভেক্টর মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এবং ডিএস ভেক্টর পরস্পর প্যারালাল মানে সমান্তরালে ক্রিয়াশীল। ঠিক আছে, মানে ই ভেক্টর যেদিকে বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ যেদিকে, ক্ষেত্র ভেক্টর অভিমুখ সেই দিকে। অর্থাৎ আমরা বলতে পারবো যদি এরকম হয় যে ক্ষেত্র ভেক্টরের অভিমুখ যেদিক বরাবর ক্রিয়াশীল হচ্ছে, ক্ষেত্র ভেক্টরের অভিমুখ সর্বদা তলের সঙ্গে লম্বভাবে উপরের দিকে ক্রিয়া করে, তাহলে এটা হচ্ছে লম্বভাবে বাইরের দিকে ক্রিয়া করছে এদিক বরাবর, এবং
এই একই অভিমুখেই যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই ক্রিয়া করে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ কোন দিক বরাবর, তলের সঙ্গে লম্ব হবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করলে তবে সেক্ষেত্রে আমরা ই এবং ডিএস এর মধ্যবর্তী কোণ থিটা সমান কি লিখতে পারবো, থিটা সমান হবে 0। ঠিক আছে, থিটা সমান 0। তবে তখন এই ডিএস ক্ষেত্রের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ডিফাই সমান কি হয়ে যাবে, ডিএস ক্ষেত্রের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ডিফাই সমান হবে ই ডিএস কস থিটা, দ্যাট ইজ কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান হচ্ছে তোমার 1, দ্যাট ইজ ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এটা সমান হয়ে গেল ইডিএস। এই যে আমরা ফ্লাক্সটা পেলাম, এটা আমার ম্যাক্সিমাম ফ্লাক্স হবে, কেন? কারণ এক্ষেত্রে ই এবং ডিএস একই দিক বরাবর ক্রিয়াশীল, অর্থাৎ আমার এই ই এর পুরোটাই এই ডিএস তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে। এবং আমরা জানি যে কোনো তলের সঙ্গে লম্বভাবে যতগুলো তড়িৎ বলরেখা অতিক্রম করে সেটাই হচ্ছে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। এখন যেহেতু তড়িৎ বলরেখার অভিমুখ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখেই ক্রিয়া করে, তাহলে যদি এই তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা তলের সঙ্গে লম্বভাবে হয়, তাহলে তড়িৎ বলরেখাগুলো সবগুলোই এই তলের সঙ্গে লম্বভাবে অতিক্রম করবে এবং তার ফলে কি হবে, তড়িৎ ফ্লাক্সটা ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, যদি এরকম হয় যে ই ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু ডিএস ভেক্টর, মানে যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ক্ষেত্র ভেক্টরের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, অর্থাৎ আমরা কি বলবো, অর্থাৎ যদি এরকম হয়, ধরো এদিক বরাবর হচ্ছে তোমার ডিএস ভেক্টর লম্বভাবে বাইরের দিকে ক্রিয়া করছে, আর এর সঙ্গে লম্বভাবে মানে ডিএস ভেক্টরের সঙ্গে লম্বভাবে, তার মানে তলের সঙ্গে সমান্তরালভাবে তোমার ক্রিয়া করছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তবে সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত বলতে পারবো, থিটা ইজ ইকুয়াল টু বলতে পারবো 90 ডিগ্রি। কারণ এই ক্ষেত্রে কি হচ্ছে, যদি ই পারপেন্ডিকুলার টু ডিএস হয়, অর্থাৎ যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ ক্ষেত্র ভেক্টরের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, বা এই তলের সঙ্গে, অর্থাৎ তলের সঙ্গে কেমনভাবে সমান্তরালভাবে ক্রিয়া করে, তলের সঙ্গে সমান্তরাল হলে তবেই না এই ক্ষেত্র ভেক্টরের সঙ্গে লম্ব হবে, অর্থাৎ তলের সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে। ঠিক আছে, তবে সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তবে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে, তবে এক্ষেত্রে আমরা তখন এই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ডিফাই সমান কি পেয়ে যাব, ডিফাই সমান পেয়ে যাব ই ডিএস কস 90 ডিগ্রি। কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, অর্থাৎ এক্ষেত্রে কোনো তড়িৎ ফ্লাক্স আমরা পাবো না। ঠিক আছে, স্বাভাবিক, কারণ এই তড়িৎ প্রাবল্য যেহেতু এই তলের লম্বের সাথে বা এই এরিয়া ভেক্টরের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল, তাহলে এই ই ভেক্টরের এই দিক বরাবর কোনো উপাংশ থাকবে না। ঠিক আছে, এবং ই ভেক্টর বা তড়িৎ বলরেখার যেহেতু এই দিক বরাবর কোনো উপাংশ থাকছে না, সেজন্য তড়িৎ বলরেখা এই তলকে সমান্তরালভাবে অতিক্রম করছে, কখনোই এই কোনো তড়িৎ বলরেখায় বা কোনো উপাংশই এই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করবে না, সেই জন্য এখানে তড়িৎ ফ্লাক্স আমার শূন্য হবে। বোঝা গেল? তো এটা গেল তড়িৎ ফ্লাক্স। বিভিন্ন ক্ষেত্রে আমরা তড়িৎ ফ্লাক্সের কথা বললাম। এবার আমরা তড়িৎ ফ্লাক্সের একক এবং মাত্রা জানব। এই তড়িৎ ফ্লাক্স একটা স্কেলার রাশি, সেটা আমরা বললাম। এবার তড়িৎ ফ্লাক্সের একক এবং মাত্রা কি হয় সেটা আমরা জানব। তড়িৎ ফ্লাক্সের প্রথমে একক বলি। তড়িৎ ফ্লাক্সের একক, তড়িৎ ফ্লাক্সের যে ব্যবহারিক একক, দেখো আমরা তো ডিফাই সমান কি পেলাম, ডিফাই সমান পেলাম ই ইন্টু ডিএস।
তড়িৎ ফ্লাক্স ডিফাই এটার সময় লিখতে পারি ই ইন্টু ডিএস, যদি ই এবং ডিএস পরস্পর প্যারালাল হয়। তাহলে ডিফাই বা ফ্লাক্সের একক সময় লিখতে পারি প্রাবল্যের একক গণিত ক্ষেত্রফলের একক। ঠিক আছে, তাহলে লিখবো অতএব এটার সময় লিখে যাবে তারপর প্রাবল্যের একক, তড়িৎ প্রাবল্যের একক। তড়িৎ প্রাবল্যের একক মানে কি হয়? তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম বা নিউটন কুলম ইনভার্স। আর এরিয়ার একক কি? ক্ষেত্রফলের একক। ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার কুলম মিটার স্কোয়ার। এটার সমান আমরা দেখো এরকম লিখতে পারি নিউটন মিটার ইন্টু মিটার বাই কুলম, এটা লেখা যায়। বেশ, দেখো নিউটন ইন্টু মিটার মানে হচ্ছে জুল, আর জুল পার কুলম, তাহলে এটা কি হচ্ছে জুল পার কুলম ইন্টু মিটার। জুল পার কুলম ইন্টু মিটার। দেখো জুল পার কুলম এটাকে বলা হয় ভোল্ট। জুল পার কুলম সমান হচ্ছে ভোল্ট। তাহলে জুল পার কুলম এটার সমান যদি ভোল্ট হয় তাহলে এটার সমান লিখতে পারবো আমরা ভোল্ট ইন্টু মিটার। ঠিক আছে, অর্থাৎ ফ্লাক্সের যে এসআই একক সেটা হয়ে যাচ্ছে ভোল্ট মিটার, বা আর একটা একক হচ্ছে নিউটন কুলম ইনভার্স মিটার স্কোয়ার। সিজিএস একক যদি বলি তাহলে নিউটনের জায়গায় আমরা ডাইন বলবো, কুলম্বের জায়গায় আমরা স্ট্যাট কুলম বলবো, আর মিটার স্কোয়ারের জায়গায় সেন্টিমিটার স্কোয়ার বলবো। ঠিক আছে, তো এটা তো গেল তড়িৎ ফ্লাক্সের একক। এবার হচ্ছে ফ্লাক্সের বা তড়িৎ ফ্লাক্সের মাত্রা। তড়িৎ ফ্লাক্সের মাত্রা দেখো, তড়িৎ ফ্লাক্স আমরা ফাই দিয়ে যদি লিখি তাহলে ফাই সমান আমরা কি লিখতে পারি? তড়িৎ প্রাবল্য মাত্রা ইন্টু ক্ষেত্রফলের মাত্রা। ক্ষেত্রফলকে অনেক সময় এস দিয়েও লেখা হয়। ঠিক আছে, তাহলে ই এর মাত্রা মানে প্রাবল্য। প্রাবল্য মানে আমরা জানি যে প্রতি একক আধানের উপরে যতটা বল প্রযুক্ত হয়, দ্যাট ইজ এফ বাই কিউ, এটার মাত্রা ইন্টু এস এর মাত্রা মানে ক্ষেত্রফলের মাত্রা। দেখো এফ মানে কি? এফ এর মাত্রা মানে বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর এরিয়ার মাত্রা মানে হচ্ছে এল স্কোয়ার, আর কিউ মানে আধানের মাত্রা, এটার মাত্রা হচ্ছে আইটি। তাহলে পরে এটা যেটা হয়ে গেল, দেখো এম এল এর পাওয়ার দেখো এল আছে এখানে, এল স্কোয়ার এল কিউ, এখানে টি টু দি পাওয়ার -2 আছে, নিচে একটা টি আছে, উপরে উঠলে মাইনাস হয়ে যাবে, টি টু দি পাওয়ার -3, আর আইটাকে যদি আমরা উপরে তুলি তাহলে আই টু দি পাওয়ার -1। তাহলে এইটা হলো তোমার তড়িৎ ফ্লাক্সের মাত্রা। কি না? তো এম এল কিউ টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। ঠিক আছে, বেশ, এবার আমরা করব যে পয়েন্টটা, সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, সেটা হচ্ছে এই যে ফ্লাক্স যেটা আমরা বললাম তড়িৎ ফ্লাক্স, এই তড়িৎ ফ্লাক্সটা কখনো কখনো আবার ধনাত্মক হয়, কখনো কখনো আবার ঋণাত্মক হয়, মানে পজিটিভ ফ্লাক্স আর নেগেটিভ ফ্লাক্স। ঠিক আছে, তাহলে ধনাত্মক ফ্লাক্স বা পজিটিভ ফ্লাক্স। ধনাত্মক তড়িৎ ফ্লাক্স বলতে আমরা কি বুঝবো? ধনাত্মক তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে যদি কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে আমরা ধনাত্মক ফ্লাক্স তখনই বলতে পারবো যদি ওই তল থেকে তড়িৎ প্রাবল্যের অভিমুখ বাইরের দিকে ক্রিয়া করে। ঠিক আছে, অর্থাৎ কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে ধনাত্মক তড়িৎ ফ্লাক্স বলা হয় বা ধরা হয়, যা বলবে, বলা হয় যদি তড়িৎ প্রাবল্য মানে ই ভেক্টর ওই তলের থেকে বহির্মুখী হয়। অর্থাৎ যদি কোনো তল থেকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বাইরের দিকে ক্রিয়া করে তাহলে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে আমরা পজিটিভ ফ্লাক্স বা ধনাত্মক ফ্লাক্স বলতে পারি। কিভাবে? দেখো, যদি এরকম হয় একটা তল, এটা একটা তল ভাবলাম। ঠিক আছে, এবার এই তলের পৃষ্ঠতলের উপরে আমরা একটা ক্ষুদ্র এলিমেন্টারি সারফেস আমরা নিলাম।
ঠিক আছে। এবং এই এলিমেন্টারি সারফেসটা অভিমুখ কোন দিকে? অবশ্যই এই দিক বরাবর বাইরের দিকে ক্রিয়া করবে। এবার যদি তড়িৎ প্রাবল্য এই তল থেকে বাইরের দিকে ক্রিয়া করে, মানে এইভাবে বহির্মুখী হয়, এই কোণটা মনে করো থিটা, তবে এই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স ডিফাই সমান আমরা কি লিখতে পারবো? ডিফাই সমান লিখতে পারবো ই ডিএস কস থিটা, ই ডিএস কস থিটা। দেখো ডিএস এর অভিমুখ বাইরের দিকে, ই এর অভিমুখও বাইরের দিকে, তাহলে এই থিটা কোণের মানটা যাই হোক না কেন, এই কস থিটার মানটা অলওয়েজ পজিটিভ হবে। যদি ই এবং ডিএস দুটোই বাইরের দিকে ক্রিয়া করে, ডিএস তো অলওয়েজ বাইরের দিকে। এবার ই ভেক্টরটা মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যদি এই তল থেকে বাইরের দিকে ক্রিয়া করে, তাহলে পরে এই যে কোণটা, এই থিটা কোণের মানটা যাই হোক না কেন, তাতে করে এই থিটার মানটা সর্বদা কি হবে? 90 ডিগ্রির থেকে, হয় 90 ডিগ্রির সমান হতে পারে বা 90 ডিগ্রি থেকে কম হবে। থিটা লেসার ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। তা থিটা লেসার ইকুয়াল টু 90 ডিগ্রি হলে পরে অবশ্যই কস থিটার মানটা অলওয়েজ পজিটিভ হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে যে ফ্লাক্সটা পাবো এটা হবে পজিটিভ ফ্লাক্স বা ধনাত্মক ফ্লাক্স। ঠিক আছে। আর ঋণাত্মক ফ্লাক্স আমরা কখন বলবো? ঋণাত্মক ফ্লাক্স বা ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স এটা বলবো যদি কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে ঋণাত্মক ধরা হয় যদি ই ভেক্টর বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ওই তলের, ঠিক আছে, অন্তর্মুখী হয়। অন্তর্মুখী হয় অর্থাৎ যদি তড়িৎ প্রাবল্য কোনো তলের ভিতরের দিকে ক্রিয়া করে, তাহলে পরে সেই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে আমরা কি না তো ঋণাত্মক তড়িৎ ফ্লাক্স বা নেগেটিভ ফ্লাক্স বলবো। ঠিক আছে। মনে করো এই তলটায় কথা আমরা বলছি, এখানে আমরা একটা ডিএস তল নিলাম, খুব ক্ষুদ্র একটা এলিমেন্টারি সারফেস নিলাম। ঠিক আছে। সেটা কোন দিক বরাবর? অবশ্যই এই দিক বরাবর বাইরের দিকে ক্রিয়া করছে। এবং এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা, আগে যেমন তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমরা বাইরের দিকে নিয়েছিলাম, সেটা না নিয়ে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা ধরে নিই যে ভিতরের দিকে ক্রিয়া করছে, এরকম ভাবে ই ভেক্টর ক্রিয়া করছে ভিতরের দিকে। ঠিক আছে। তবে দেখো এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স ডিফাই সমান আমরা কি লিখতে পারবো? ডিফাই সমান লিখতে পারবো ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। ই ভেক্টর ডট ডিএস ভেক্টর মানে হচ্ছে ই ইন্টু ডিএস ইন্টু কস থিটা। যদি এই কোণটা থিটা হয়, ই ভেক্টর এবং ডিএস ভেক্টরের মধ্যবর্তী কোণ, মানে এই যে এই কোণটা, ডিএস ভেক্টর এদিকে, ই ভেক্টর এদিকে, এদের মধ্যবর্তী কোণ কোনটা না? এইটা। এই কোণটা যদি আমার থিটা হয়, তাহলে দেখো এই থিটার মানটা কিন্তু অলওয়েজ এক্ষেত্রে কি না তো গ্রেটার ইকুয়াল টু 90, মানে গ্রেটার দেন 90 ডিগ্রি হবে। সাধারণত এটার মান গ্রেটার দেন 90 ডিগ্রি হবে। ঠিক আছে। তাহলে যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয় থিটার মানটা, যেহেতু বাইরে এই মানটা তো সর্বদাই 90 ডিগ্রি থেকে বেশি হবে, তা থিটা যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে কস 90 ডিগ্রি থেকে বেশি মানেই হচ্ছে এই মানটা দেখো নেগেটিভ ভ্যালু হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ফ্লাক্সটা পাবো সেই ফ্লাক্সটা হয়ে যাবে নেগেটিভ ফ্লাক্স। ঠিক আছে। সেই জন্য কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্সকে আমরা নেগেটিভ ফ্লাক্স বা ঋণাত্মক ফ্লাক্স তখনই বলবো যদি তড়িৎ ফ্লাক্স ওই তলের দিকে, মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ওই তলের সঙ্গে ভিতরের দিকে প্রবেশ করে। ঠিক আছে। বেশ, এবার আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে, খুব ভালো করে শুনবে এই জিনিসটা, ঠিক আছে, নাহলে বুঝতে পারবে না। সেটা হচ্ছে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। সেটা আমরা পড়তে যাচ্ছি কি না তো ঘনকোণ।
ঘন কোণ বা ইংরেজিতে বলা হয় সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, ঘন কোণ, এটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। বেশ, তো এই সলিড অ্যাঙ্গেল বা ঘন কোণ এটা পড়ার আগে আমাকে প্রথমে আমরা দেখে নিই যে প্লেন অ্যাঙ্গেল বা সাধারণ যে কোণ আমরা বলি সেটা বলতে আমরা কি বুঝি। তো প্রথমে আমরা বুঝি নেই প্লেন অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল এটা আমরা ছোট থেকেই জেনে এসেছি, তবু আমরা আর একবার জেনে নিই ব্যাপারটা। দেখো, আমরা জানি যে যদি দুটো রেখা, এই একটা রেখা আর এই একটা রেখা, ঠিক আছে, কোনো বিন্দুতে মিলিত হয়, এই দুটো রেখা একটা বিন্দু ওতে মিলিত হলো, তাহলে পরে এই রেখা দুটি ওই বিন্দুতে একটি কোণ উৎপন্ন করে। এই যে কোণটা, এই কোণটা একটা দ্বিমাত্রিক কোণ, কারণ এই কোণটা একটা প্লেনের উপরে উৎপন্ন হচ্ছে। এই যে কোণ, এই কোণটাকে বলা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল বা সাধারণ কোণ। ঠিক আছে, এটা আরেকটু ভালো করে বুঝতে গেলে আমরা প্রথমে একটা সার্কেল আঁকি, একটা সার্কেল ড্র করি। এটা একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র ও, এবং এই বৃত্তটার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর, এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর। এবার এই আর ব্যাসার্ধের এই যে বৃত্তটা, সেই বৃত্তটাতে আমরা একটা চাপ, বৃত্তচাপ কনসিডার করলাম। তাহলে এই বৃত্তচাপটা এই কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটা বের করতে গেলে বৃত্তচাপের দুটো যে আলটিমেট পয়েন্ট, সেই দুটো আলটিমেট পয়েন্টকে এই কেন্দ্রের সঙ্গে যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে পরে দেখো এই যে বৃত্তচাপটা, এই বৃত্তচাপটা এর কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করলো, একটা 2 ডাইমেনশনাল অ্যাঙ্গেল বা প্লেন অ্যাঙ্গেল তৈরি করলো। এই কোণটা যদি থিটা হয় আর এই যে বৃত্তচাপটা আমরা নিলাম যদি আর এল হয়, তাহলে পরে সাধারণ কোণ বা প্লেন অ্যাঙ্গেলের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী থিটা সমান লিখতে পারি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেলের ডেফিনেশন, এটা আমরা জেনে এসেছি। বৃত্তচাপ এখানে কত নিয়েছি এল, আর ব্যাসার্ধ কত নিয়েছি আর। তাহলে এখানে যে প্লেন অ্যাঙ্গেলটা উৎপন্ন হলো, অর্থাৎ এই বৃত্তচাপটা এখানে যে কোণটা উৎপন্ন করলো, ঠিক আছে, সেই কোণটাই হচ্ছে তোমার এল বাই আর, যেটাকে আমরা থিটা বলছি। ঠিক আছে, এবার এই যে বৃত্তচাপ বললাম, এই মানে সাধারণ কোণ বা প্লেন অ্যাঙ্গেল যেটা আমরা বলছি, এই প্লেন অ্যাঙ্গেলটা বা সাধারণ কোণটা একটা একক আছে আমরা জানি, সেটা যে রেডিয়ান। ঠিক আছে, সাধারণ কোণ বা প্লেন অ্যাঙ্গেলের যে একক, প্লেন অ্যাঙ্গেলের একক হলো রেডিয়ান। ঠিক আছে, এটাকে শর্টে র্যাড দিয়ে লেখা হয়। ঠিক আছে, আর যে প্লেন অ্যাঙ্গেল বলছি এটার মাত্রা, থিটার মাত্রা দেখো কি হচ্ছে, এল এর মাত্রা মানে বৃত্তচাপের মাত্রা, বৃত্তচাপের মাত্রা মানে হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, দ্যাট ইজ এল, আর এটা রেডিয়াস, সেটা হচ্ছে লেন্থের মাত্রা, দ্যাট ইজ এল বাই এল, কেটে যাবে। তাহলে এটা হচ্ছে মাত্রাহীন, এটা হচ্ছে মাত্রাহীন একটা রাশি, অর্থাৎ প্লেন অ্যাঙ্গেলের কোনো মাত্রা নেই। ঠিক আছে, এবার আমরা দেখি এই যে ঘন কোণ যেটা বলছি সেটা কি। ঠিক আছে, তো তার আগে আর একটা উদাহরণ দিয়ে প্লেন অ্যাঙ্গেলটাকে একটু বুঝি। দেখো, আমরা এখানে একটা মনে করো দণ্ড নিলাম, এটা একটা দণ্ড। ঠিক আছে,
এবার এখানে যদি আমি চোখ রেখে দেখি এই দণ্ডটাকে, তাহলে পরে এখানে এই পয়েন্টে আমার চোখ আছে, মনে করি ও বিন্দু, এই ও বিন্দুতে আমি চোখ রেখে দেখছি। কাকে? না তো এই দণ্ডটাকে। এবার ও বিন্দুতে চোখ রেখে যদি আমি দণ্ডটাকে দেখি, তাহলে পরে দেখো এই ও বিন্দুতে এই দণ্ডটা একটা কোণ উৎপন্ন করবে। সেই কোণটাকে নির্ণয় করতে গেলে আমার কী করতে হবে? অবশ্যই এই দুটো আলটিমেট পয়েন্টকে এই বিন্দুর সাথে যুক্ত করতে হবে। তাহলে পরে এই দণ্ডটা আমার চোখে একটা কোণ উৎপন্ন করবে। এবার এই দণ্ডটা আমার চোখে কতটা কোণ উৎপন্ন করলো সেটা আমরা ধরে নিলাম সাম এই কোণটা। এবার এইখানে যে কোণটা উৎপন্ন করলো, এই কোণটা যদি আমাকে নির্ণয় করতে হয়, তো আগের মতোই একটা এই ও কে কেন্দ্র করে একটা আমাকে কি করতে হবে? না তো একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে ওকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করি। বেশ, ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। এইবার আমরা এই যে এটা আছে, এটাকে আমরা বাইরের দিকে বাড়িয়ে দিলাম। এটাকে, এই পয়েন্টটাকে, এই যে রেখাটাকে আমরা বাইরের দিকে বাড়িয়ে দিচ্ছি। এটাকেও বাইরের দিকে বাড়িয়ে দিলাম, এটাকেও বাইরের দিকে বাড়িয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমরা একটা চাপ পাচ্ছি, এখানে একটা চাপ পাচ্ছি, বৃত্তচাপ। দেখো এই বৃত্তচাপটার দৈর্ঘ্য যদি আমার এল ড্যাশ হয়, এবং এই যে বৃত্তটা আমরা নিলাম সেই বৃত্তটার ব্যাসার্ধ যদি আমার আর ড্যাশ হয়, তাহলে পরে এই যে কোণ, এই কোণটার মান যদি আমরা থিটা ড্যাশ বলি, তাহলে সেই থিটা ড্যাশ সমান আমরা কি লিখতে পারবো? থিটা ড্যাশ সমান লিখতে পারবো এল ড্যাশ বাই আর ড্যাশ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা দণ্ড আমার চোখে যে কোণটা উৎপন্ন করলো, সেটা হচ্ছে একটা প্লেন অ্যাঙ্গেল বা সাধারণ কোণ, ঠিক আছে। এইবার আমরা যদি এখানে একটা এই বৃত্তের এই যে দণ্ডটা নিয়েছে, সেই দণ্ডের পরিবর্তে যদি আমি এখানে একটা কার্ডবোর্ড নিই, দিয়ে যদি বলি যে সেই কার্ডবোর্ডটা আমার চোখে কতটা কোণ উৎপন্ন করছে, এখানে আমরা একটা কার্ডবোর্ড নিলাম, তার মানে কি একটা তল নিলাম, একটা প্লেন নিলাম, একটা রেখা একটা বিন্দুতে যেটা উৎপন্ন করলো, বা ও বিন্দুতে যেটা উৎপন্ন করলো, যেখানে আমি চোখটা রেখেছিলাম, সেটা একটা নর্মাল অ্যাঙ্গেল বা প্লেন অ্যাঙ্গেল, সেটা দ্বিমাত্রিক একটা কোণ উৎপন্ন করলো। এবার যদি আমরা এই লাইনের পরিবর্তে আমরা এখানে যেটা তল কনসিডার করি, এই তলটা কি করছে দেখি, এই তলটা কি এইখানে একটা কোণ উৎপন্ন করবে না অন্য কিছু উৎপন্ন করবে, সেটা আমরা দেখি। দেখো এই যে তলটা, এই তলটা দেখো চারটা সাইড আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। দেখো এই সাইডটা একটা কোণ উৎপন্ন করছে ও বিন্দুতে, দেখি সেই কোণটা কত হচ্ছে। এটা একটা ও বিন্দুতে কোণ উৎপন্ন করলো, ঠিক আছে। বেশ, ঠিক একই রকমভাবে দেখো এই যে সাইডটা আছে, এই সাইডটা একটা কোণ উৎপন্ন করবে। তাহলে এই সাইডটা কত কোণ উৎপন্ন করছে সেটা বের করতে গেলে এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমাকে জুড়তে হবে, সেটা জুড়ে দিই। ঠিক আছে, আবার তাহলে আর এই পয়েন্ট যদি আমরা জুড়ে দিই, তাহলে
দেখো এই যে এই মানে রেখাটা এখানে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে এইটা, আবার এই সাইডটা এখানে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে এইটা, যে ও বিন্দু ধরো, সেটা হচ্ছে এই কোণটা। আবার এই রেখাটা মানে এই যে রেখাটা এটা এখানে যে কোণটা উৎপন্ন করছে এই পয়েন্টে, সেটা হচ্ছে এই রেখা আর এই রেখার মধ্যে কোণ, দ্যাট ইজ এই কোণটা। আবার দেখো এই রেখা আর এই রেখাটা এখানে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে এই আর এই রেখার মধ্যবর্তী কোণ, দ্যাট ইজ এইটা। তার মানে এখানে যেটা হলো সেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা কিন্তু কোনো প্লেন অ্যাঙ্গেল পেলাম না, এখানে আমরা কি পেলাম, একটা তল পেলাম, একটা তল বা সারফেস পেলাম, সারফেস এরিয়া, পৃষ্ঠতল পেলাম। এই যে পৃষ্ঠতল বা সারফেস আমরা পেলাম, এটা এক ধরনের কোণ হিসাবে ধরে নেওয়া হয় ফিজিক্সে, যেটাকে বলা হয় ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। এটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে, সলিড অ্যাঙ্গেল বা বাংলাতে বলে ঘনকোণ। তাহলে ঘনকোণটা কি, ঘনকোণটা কিন্তু এক ধরনের 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল। এটা যেমন এটা 2 ডাইমেনশনাল অ্যাঙ্গেল ছিল প্লেন অ্যাঙ্গেলটা, এটা একটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল। এবং এই 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেলটা কে তৈরি করলো, এই যে তলটা, এই প্লেনটা তৈরি করলো, কোথায় না তো এই বিন্দুতে। অর্থাৎ একটা রেখা যেমন কোনো বিন্দুতে যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলে প্লেন অ্যাঙ্গেল যেমন বলে, ঠিক একই রকম ভাবে একটা তল কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে তোমার কি না তো সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। এবং সেটা কি, সেটা সাধারণত একটা তলকে প্রকাশ করে। এবার দেখতে পাবে এই যে তলটা, এই তলটার আকার যেমন হবে, এইখানে যে তলটা আমরা পাবো সেই তলের আকারও একই হবে, ঠিক আছে। এবং এই সলিড অ্যাঙ্গেলটাকে আমরা এবার মেজার করব, যে সলিড অ্যাঙ্গেল কি করে পরিমাপ করে, ঠিক আছে। তো আমরা এইটা একটা শেপের জন্য যেমন দেখালাম, ঠিক একই রকম ভাবে আমরা এরকম একটা শেপের জন্য সলিড অ্যাঙ্গেল দেখি কি হচ্ছে। একটা বৃত্তাকার আমরা তল নিলাম, এখানে একটা বৃত্তাকার তল আমরা কনসিডার করলাম, ঠিক আছে। এবং এই বৃত্তাকার তলটা এই এখানে ও বিন্দুতে কতটা কোণ উৎপন্ন করছে সেটা আমরা মনে করো নির্ণয় করতে চাইছি। অর্থাৎ আমরা চোখ রেখেই বৃত্তাকার তলটাকে আমরা দেখছি। তাহলে এই বৃত্তাকার তলটা এখানে কি উৎপন্ন করছে দেখো, সেটা নির্ণয় করতে গেলে এই বৃত্তাকার তল থেকে এই মানে এই ও বিন্দু থেকে বৃত্তাকার তলের প্রত্যেকটা কৌণিক বিন্দুকে আমাকে জোড়া লাগাতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা বিন্দুকে এই বিন্দু প্রত্যেকটা বিন্দুকে জোড়া লাগাতে হবে। তাহলে যদি আমি জোড়া লাগাই তাহলে পরে এইখানে আমরা দেখো একটা ত্রিমাত্রিক কোণ পেয়ে যাব, এটা ত্রিমাত্রিক কোণ পেয়ে যাব। এখানে যে ত্রিমাত্রিক কোণটা আমরা পাচ্ছি সেটার শেপ কেমন হবে, সেটার শেপ অবশ্যই এই যে গোলীয় তল, এই মানে বৃত্তাকার তল আমরা নিয়েছিলাম সেই বৃত্তাকার তলের মতনই হবে, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা পাবো সেটাও এক ধরনের সারফেস এরিয়া হবে, এবং এই সারফেস এরিয়াটা এখানে ঘনকোণ, ঠিক আছে। তো এটা তো আমরা বুঝলাম যে ঘনকোণ হচ্ছে একটা ত্রিমাত্রিক কোণ বা একটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, এবং সেই অ্যাঙ্গেল কে তৈরি করে, সেই অ্যাঙ্গেলটা তৈরি করে কোনো একটা প্লেন বা কোনো একটা তল কোনো একটা বিন্দুতে, ঠিক আছে। অর্থাৎ আমরা সলিড অ্যাঙ্গেলের যে ডেফিনিশন সেটা লিখতে পারি যে কোনো তল কোনো বিন্দুতে যে ত্রিমাত্রিক কোণ উৎপন্ন করে তাকেই ওই তল কর্তৃক ওই বিন্দুতে সৃষ্ট ঘনকোণ বলে, ঠিক আছে। এটা ঘনকোণের ডেফিনেশন আমরা বলতে পারি। এবার আমরা ঘনকোণকে মেজার করব, ঘনকোণ কি করে নির্ণয় করে সেটা আমরা দেখব, ঠিক আছে।
প্রথমে আমরা খুব একটা সিম্পল কেস ধরে নিই, সেটা মনে করো এখানে আমরা একটা তল নিলাম, এখানে একটা আমরা তল নিলাম। তাহলে এটা যদি একটা তল হয় এবং তাহলে সেই তল হলে পরে নিশ্চয়ই এটা একটা এরিয়া ভেক্টর থাকবে, এবং এরিয়া ভেক্টরের অভিমুখটা কোন দিক বরাবর ক্রিয়া করবে? অবশ্যই এই তল থেকে বাইরের দিকে, মানে এই দিক বরাবর। ঠিক আছে, এবং এই যে তলটা, এই তলটার ক্ষেত্রফল আমরা ধরছি ডিএস। তাহলে ডিএস যে এরিয়া ভেক্টর তার অভিমুখ হচ্ছে এদিক বরাবর। এইবার আমরা এই যে তলটা একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি, সেটা মনে করো ও বিন্দু। সেই ও বিন্দুতে কতটা পরিমাণ ঘনকোণ উৎপন্ন করছে সেটা মনে করো আমরা নির্ণয় করতে চাইছি, সেটা আমরা নির্ণয় করতে চাইছি। এবার ধরে নিই যে ও বিন্দুর সাপেক্ষে ওই যে তল, সেই তলের অবস্থান ভেক্টর আমরা ধরে নিলাম আর। ও বিন্দুর সাপেক্ষে ওই তলের অবস্থান ভেক্টর হচ্ছে আর, এবং সেই অবস্থান ভেক্টর আর এর অভিমুখ হচ্ছে এই ডিএস তলের অভিমুখে। অর্থাৎ এই যে অবস্থান ভেক্টরটা, এই তলের অবস্থান ভেক্টরটা কি না তো কার সাপেক্ষে, না তো ওই ও বিন্দুর সাপেক্ষে ওই তলের অবস্থান ভেক্টর, দ্যাট ইজ আর ভেক্টরটা, ঠিক আছে, সেইটা এই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে। তাহলে লম্বভাবে ক্রিয়া করলে অবশ্যই এখানে আর ভেক্টর এবং ডিএস ভেক্টর পরস্পর প্যারালাল হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলছি এক্ষেত্রে আর ভেক্টর প্যারালাল টু ডিএস ভেক্টর। এরকম যদি হয়, এটা খুব একটা সিম্পল কেস, এরকম যদি হয় যে ও বিন্দু থেকে কোনো একটা তল আমি দেখছি এবং সেই তলটাকে আমি লম্বভাবে দেখছি, তা লম্বভাবে দেখলে অবশ্যই এই ও বিন্দুর সাপেক্ষে এই তলের যে অবস্থান ভেক্টর, সেই আর ভেক্টরটা এই তলের সঙ্গে লম্ব বরাবর ক্রিয়া করবে, এবং এই ডিএস ক্ষেত্রের সঙ্গে, মানে ডিএস যে ক্ষেত্রফল, দ্যাট ইজ এরিয়া ভেক্টর, মানে ডিএস ভেক্টরের সাথে সমান্তরালভাবে ক্রিয়া করবে। ডিএস তলের সঙ্গে লম্ব হওয়া মানেই তো এই ডিএস ক্ষেত্র ভেক্টরের সঙ্গে সমান্তরাল হওয়া, কারণ ডিএস ক্ষেত্র ভেক্টরটা তো ডিএস তলের সঙ্গে লম্ব। তাহলে পরে এই ডিএস তলটা, মানে এই ডিএস ক্ষুদ্র তলটা এই ও বিন্দুতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেটা আমরা প্রথমে মনে করো নির্ণয় করতে চাইছি। তাহলে পরে এই ডিএস ক্ষুদ্র তল কর্তৃক ও বিন্দুতে সৃষ্ট সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ, ঠিক আছে, সেটাকে যদি আমরা ডি ওমেগা বলি, ডি ওমেগা, এটা সমান লেখা যাবে। দেখো আমরা প্লেন অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখেছিলাম যে এর কোনো ডাইমেনশন নেই, প্লেন অ্যাঙ্গেল সমান কি ছিল? চাপ বাই ব্যাসার্ধ ছিল। তাহলে এখানে চাপ বাই ব্যাসার্ধ, এখানে চাপ কেন? কারণ সেক্ষেত্রে একটা রেখা নিচ্ছিল এবং সেই রেখাটা কোনো একটা বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছিল সেটা ছিল প্লেন অ্যাঙ্গেল। এই যে কোনো একটা রেখা কোনো বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছিল সেটা ছিল প্লেন অ্যাঙ্গেল। আর এক্ষেত্রে আমরা যেহেতু একটা তল কোনো বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে সেটা ঘনকোণ, তাহলে সেক্ষেত্রে ডি ওমেগা সমান কি, আমরা যেমন প্লেন অ্যাঙ্গেল থিটা সমান কি লিখি? এল বাই আর, এটা লিখি তো। সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা এটা সমান লিখে দেবো এল এর সঙ্গে, এখানে এল এর পরিবর্তে আমরা কোনো একটা রেখা নিলে আমরা যে কোণটা পেতাম সেটা একটা প্লেন অ্যাঙ্গেল হতো, কিন্তু আমরা যদি একটা তল নিয়েছি তাহলে সেই তল নিলে পরে এখানে কি লিখবো? ডিএস লিখবো, ঠিক আছে, বাই এখানে যেহেতু এল এর পরিবর্তে ডিএস নিলাম, তাই এখানে আর এর পরিবর্তে তার স্কোয়ার নিতে হবে, দ্যাট ইজ, কারণ এই যে কোণটা আমরা পাবো তারও তো কোনো মাত্রা থাকবে না, কারণ এর যা মাত্রা হবে এরও মাত্রা তাই হবে, তার ফলে কি ডাইমেনশনলেস হবে। তাহলে ডিএস বাই এখানে যেটা আমরা নেবো সেটা হচ্ছে আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে ডি ওমেগা সমান হচ্ছে, যেমন প্লেন অ্যাঙ্গেল থিটা সমান আমরা লিখি এল বাই আর, ঠিক আছে, ঠিক একই রকমভাবে এখানে ওয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘনকোণ ডি ওমেগা সমান লিখবো ডিএস বাই আর স্কোয়ার।
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই ডিএস ক্ষুদ্র তল কর্তৃক ও বিন্দুতে যে পরিমাণ ঘনকোণ উৎপন্ন করলো সেইটা, দ্যাট ইজ ডিএস বাই আর স্কোয়ার। এবার এই যে এরিয়াটা, এই এরিয়াটা আমি এখানে আর একটা ছবি আঁকি, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে আর একটা ছবি আমরা আঁকি, এখানে একটা ক্ষেত্রফল নিলাম, সেই ক্ষেত্রফলটাকে আমরা বলছি মনে করো ডিএস 1, ঠিক আছে। এবার এই ক্ষেত্রফল থেকে কিছুটা দূরে আমরা একটা পয়েন্ট নিলাম, সেটা মনে করো ও, এবং এই ও বিন্দুতে মনে করো সলিড অ্যাঙ্গেল আমরা নির্ণয় করছি। তাহলে এই ও বিন্দু এখানে নিলাম। এখন এই যে ও বিন্দু, সেই ও বিন্দু সাপেক্ষে মনে করো এই ডিএস তলের যে অবস্থান ভেক্টর, ও বিন্দু সাপেক্ষে ডিএস তলের যে DS1 তলের যে অবস্থান ভেক্টর, সেটা মনে করো R1, ঠিক আছে। সেটা মনে করো এই যে অবস্থান ভেক্টরটা এই তলের সাপেক্ষে, এই দূরত্বটা এখান থেকে মনে করো R1, ঠিক আছে। আর এখানে আরও একটা আমরা তল নিলাম, এখানে আরও একটা তল নিলাম, সেই তলটা মনে করো আমরা ধরলাম DS2, ঠিক আছে। তাহলে এই যে DS2 তলটা, সেই তলটা এখান থেকে মনে করো এই ও বিন্দু থেকে যে দূরত্বে আছে সেটা মনে করো R2, ঠিক আছে। তাহলে পরে দেখো আমরা এখান থেকে এই ছবিটা থেকে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে DS1 বাই R1 স্কোয়ার এটা সমান হচ্ছে DS2 বাই R2 স্কোয়ার, তাই তো। কারণ এটা যত বেশি দূরে সরবে এটার মান তত বাড়বে, সেজন্য আমরা লিখতে পারি এখানে DS1 বাই R1 স্কোয়ার, অর্থাৎ এই এখান থেকে এই প্রথম যে তলটা, মানে এই তলটার দূরত্ব, DS1 তলের দূরত্ব যদি ও বিন্দু থেকে R1 হয় এবং DS2 তলের দূরত্ব যদি ও বিন্দু থেকে R2 হয়, তাহলে DS1 বাই R1 স্কোয়ার সমান হচ্ছে DS2 বাই R2 স্কোয়ার। এইটা সমানই লেখা যায় এখানে যে পরিমাণ ঘনকোণ উৎপন্ন হয় সেই ঘনকোণ ডি ওমেগা, এই ঘনকোণ ডি ওমেগা। তাহলে এটার সময় লেখা যাবে ঘনকোণ ডি ওমেগা, ঠিক আছে। তাহলে এটার সমান একটা ধ্রুবক হয়ে যাবে এর ক্ষেত্রে। আমরা এখানেও নিলে পরে আর এই এখানেও যদি আমরা একটা তল নিতাম সেটা আমরা DS3, তাহলে এবং সেই তলের দূরত্ব এখান থেকে যদি R3 হতো তাহলে লিখতাম DS3 বাই R3 স্কোয়ার, এটা সমান, ঠিক আছে। তাহলে এই যে ডি ওমেগা, এই ডি ওমেগাটাই হচ্ছে এখানে ডি ওমেগা হলো ওই DS1 ও DS2 একই পরিমাণ কোণ এখানে উৎপন্ন করছে। DS1 তলটা এখানে যতটা কোণ উৎপন্ন করলো, DS2 তলটাও ঠিক ততটা ঘনকোণ উৎপন্ন করলো, এবং সেই ঘনকোণের মানটা বলছি আমরা ডি ওমেগা। তাহলে ডি ওমেগা হলো DS1 ও DS2 উভয় তল কর্তৃক, উভয় তল কর্তৃক ও বিন্দুতে সৃষ্ট ঘনকোণ। বোঝা গেল? বেশ, এখানে যে কোণটা ছিল সেটাও একটা সলিড অ্যাঙ্গেল ছিল, আমি বলেছিলাম যেটা, এটার মান হচ্ছে ডি ওমেগা, এবং সেটাকে বলে ডিএস বাই আর স্কোয়ার। তাহলে যে কোনো একটা তল যদি তার ক্ষেত্রফল ডিএস হয় এবং সেই তল থেকে আর দূরে কোনো একটা বিন্দু যদি আমরা ও নিই, যাতে করে ওই বিন্দুর সাপেক্ষে ওই তলের যে অবস্থান ভেক্টর আর, সেটা যদি ওই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, যেমন এখানেও দেখো ওরকমভাবে লম্বভাবে ক্রিয়া করছে, এই তলের অবস্থান ভেক্টর এবং এই তলের অবস্থান ভেক্টর এই ও বিন্দু সাপেক্ষে, সেটা দেখো এই তলের উপরেও লম্ব এবং এই তলের উপরেও লম্ব। কারণ দেখো এই যে রেখাটা, এই রেখাটা দেখো, দ্যাট ইজ দ্য পজিশন ভেক্টর অফ দিস সারফেস উইথ রেসপেক্ট টু দিস পয়েন্ট ও, সেটা সর্বদা এই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে। তো সেরকম যদি হয় তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ওই তলের ক্ষেত্রফল ডিএস বাই ওই তলটা ওই বিন্দু থেকে যতটা দূরে অবস্থিত তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে ডিএস বাই আর স্কোয়ার, এটা হচ্ছে তোমার ঘনকোণের মান। এটা তো গেল একটা খুব সোজা কেস, যেখানে তল মানে সারফেস যে আমরা নিলাম, সেই সারফেসের সঙ্গে যদি
ওই পয়েন্টের অবস্থান ভেক্টরটা যদি লম্বভাবে ক্রিয়া করে তবে সেটা হয় ডি ওমেগা ইজ ইকুয়াল টু ডিএস বাই আর স্কোয়ার। কিন্তু এরকমও তো হতে পারে যে তলটা আমরা নিলাম, সেই তলের সঙ্গে ওই বিন্দু থেকে ওই তলের যে অবস্থান ভেক্টর সেটা যদি লম্বভাবে অবস্থান না করে, অর্থাৎ যদি ডিএস ভেক্টরটা আর ভেক্টরের সঙ্গে সমান্তরাল না হয়, এক্ষেত্রে কি হলো, ডিএস এবং আর একই রেখা বরাবর ক্রিয়া করছে। ডিএস ভেক্টর মানে এরিয়া ভেক্টর এবং আর ভেক্টর একই রেখা বরাবর ক্রিয়া করছে, ঠিক আছে। কিন্তু এটা যদি না হয় তাহলে পরে কি হবে, ঠিক আছে। তাহলে যদি এরকম হয়, মনে করো আমরা এরকম একটা কেস নিচ্ছি যেখানে মনে করো আমরা ও একটা বিন্দু নিলাম, ঠিক আছে, এবং ও বিন্দু থেকে আর দূরে আমরা একটা তল কনসিডার করব, ও বিন্দু থেকে আর দূরে, ঠিক আছে। ও বিন্দু থেকে আর দূরে আমরা একটা তল নেব, এইটা মনে করো সেই তলটা, ঠিক আছে। এটা মনে করো সেই তলটা। তাহলে এই তলের যে এরিয়া ভেক্টর সেটা কি হবে, এই তলের সঙ্গে লম্ব বরাবর ক্রিয়া করবে বাইরের দিকে। তাহলে এই তলের সঙ্গে লম্ব বরাবর মানে কোন অভিমুখে হবে, দেখো এই তলের সঙ্গে লম্ব মানে দেখো এই অভিমুখে ক্রিয়া করবে, ঠিক আছে। এই তলের সঙ্গে লম্ব মানে এই অভিমুখে ক্রিয়া করছে ডিএস ভেক্টর মানে এরিয়া ভেক্টর। আর এই ও বিন্দুর সাপেক্ষে এই যে তলের ক্ষেত্রফল আমরা ডিএস বলছি, সেই তলটা যে অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টর মনে করো ক্রিয়া করছে এই অভিমুখে, এদিক বরাবর। অর্থাৎ এক্ষেত্রে ডিএস ভেক্টর এবং আর ভেক্টর একই অভিমুখে ক্রিয়া করছে না। আগে যেমন ডিএস ভেক্টর এবং আর ভেক্টর একই অভিমুখে ক্রিয়া করছিল, অর্থাৎ অবস্থান ভেক্টরটা তলের সঙ্গে লম্বভাবে ছিল, কিন্তু এক্ষেত্রে দেখো অবস্থান ভেক্টরটা কিন্তু এই তলের সঙ্গে লম্বভাবে নেই। এই তলের যে লম্ব ডিএস ভেক্টর বা এরিয়া ভেক্টর তার সঙ্গে কেমনভাবে আছে না, তো থিটা কোণ করে আছে। এরকম যদি হয় তবে সেক্ষেত্রে এই তলটা ও বিন্দুতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেটা মনে করো আমরা নির্ণয় করতে চাইছি, ঠিক আছে। তাহলে এই তলটা তো এখানে একটা সলিড অ্যাঙ্গেল তৈরি করবে, কারণ এটা তল একটা। তাহলে এই যেহেতু এটা একটা তল, তাহলে নিশ্চয়ই ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন করবে এবং সেটা নিশ্চয়ই নর্মাল অ্যাঙ্গেল হবে না, কারণ এটা লাইন হলে তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হতো সেটা নর্মাল অ্যাঙ্গেল বা প্লেন অ্যাঙ্গেল হতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু এটা একটা তল, সেই জন্য এই তলটা এই ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন করবে সেটা অবশ্যই একটা সলিড অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা পাবো সেটা একটা সলিড অ্যাঙ্গেলই পাবো আমরা, ঠিক আছে। এবং সেই সলিড অ্যাঙ্গেলটাকে আমরা মনে করো ডি ওমেগা বললাম। এখানে যে সলিড অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি সেটা মনে করো ডি ওমেগা, ঠিক আছে। তাহলে আমরা তো জানি যে ফর্মুলা হচ্ছে, যদি কোনো একটা তল ওর সারফেসের যে এরিয়া ভেক্টর, সেই এরিয়া ভেক্টর এবং কোনো বিন্দু থেকে ওই সারফেসের যে রেডিয়াস মানে পজিশন ভেক্টর সেটা যদি পরস্পর সমান্তরালভাবে থাকে, তাহলে তার জন্য ফর্মুলা হচ্ছে ডিএস বাই আর স্কোয়ার। কিন্তু এখানে তো সমান্তরালভাবে নেই, তাহলে আমার কি করতে হবে, আগের মতোই আমি এটাকে কি করব, এই ডিএসটাকে আর এর সঙ্গে সমান্তরাল করার জন্য এই ডিএস ভেক্টরের কতটা উপাংশ এই আর ভেক্টর বরাবর ক্রিয়া করছে সেটা আমরা বের করব। তাহলে এখানে লিখি ডিএস ক্ষেত্র ভেক্টরের আর ভেক্টর বরাবর উপাংশ সেটা কত হবে, তাহলে সেটা হচ্ছে দেখো ডিএস আর এর সঙ্গে যে কোণটা আছে থিটা, তাহলে এই ডিএস ভেক্টরের এই আর বরাবর যে উপাংশটা পাবো সেটা কত হবে, ডিএস কস থিটা। এইটার সমানই তো বলতে পারি এই ডিএস ভেক্টরের প্রজেকশন অ্যালং আর ভেক্টর, ঠিক আছে। সেটা মানে হচ্ছে ডিএস ভেক্টর ডট আর ক্যাপ। অর্থাৎ এই অভিমুখে যদি আমরা একটা একক ভেক্টর নেই, যদি আর ক্যাপ হয়, তাহলে এই ডিএস ভেক্টরের এই দিক বরাবর উপাংশ মানে হচ্ছে ডিএস ভেক্টরের প্রজেকশন অ্যালং আর, মানে এই ডিএস ভেক্টরের আর বরাবর প্রজেকশনটা কতটা হচ্ছে,
সেটাই হচ্ছে ডিএস ডট আর ক্যাপ, দ্যাট ইজ ডিএস কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রজেকশন পেয়ে যাই, তার মানে এই তলটা কেমন হয়ে গেল, এখন এখন এই যে তলটা দাঁড়াবে সেটা হয়ে যাবে এই তলের সঙ্গে লম্ব হবে, মানে এই যে আর ভেক্টরটা নিয়েছি আমরা, সেই আর ভেক্টরের সঙ্গে আমরা লম্বভাবে ক্রিয়াশীল ভাবতে পারি বা তলটাকে। এখন এই যে তলটা আমরা পেলাম, এই তলটা কোন দিক বরাবর ক্রিয়া করছে, এই তলটা ক্রিয়া করছে দেখো ডিএস কস থিটা এই দিক বরাবর, ডিএস কস থিটা এই দিক বরাবর। তখন সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, আগে যেমন এখানে আমরা ডিএস বাই আর স্কোয়ার লিখেছিলাম, এখানে কি লিখবো ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে লিখবো অতএব ডিএস ক্ষুদ্র তল কর্তৃক ও বিন্দুতে সৃষ্ট ঘন কোণ। ঠিক আছে, সেটাকে যদি আমরা কি না তো ডি ওমেগা, আগেরটাকে বলেছিলাম তো এটাও ডি ওমেগাই বলি, তাহলে সেটা ডি ওমেগা যদি বলি, তাহলে ডি ওমেগা সেটা সমান কি হয়ে যাবে ডি এস ভেক্টর ডট আর ক্যাপ বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটার সমান লেখা যাবে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলের সাধারণ ফর্মুলা। এখন যদি ডিএস ভেক্টর প্যারালাল টু আর ভেক্টর হয়, তাহলে সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত, থিটা ইজ ইকুয়াল টু 0। যেমন আগের ক্ষেত্রে দেখো ডিএস এবং আর ভেক্টর পরস্পর প্যারালাল ছিল, তো সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু 0 ছিল। আর থিটা ইজ ইকুয়াল টু 0 হলে তখন ডি ওমেগা সমান আমরা কি লিখতে পারবো, ডিএস কস 0 বাই আর স্কোয়ার, মানে হচ্ছে ডিএস বাই আর স্কোয়ার। দেখো সেটাই আমরা পেয়েছিলাম আগে, ডি ওমেগা সমান কি ছিল, ডিএস বাই আর স্কোয়ার। বোঝা গেল? তো এইটা হচ্ছে তোমার সলিড অ্যাঙ্গেলের সাধারণ ফর্মুলা। এবার আমরা নির্ণয় করব যে যদি আমরা একটা গোলীয় তল কনসিডার করি, তাহলে সেই গোলীয় তলটা তার কেন্দ্রে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে লিখি গোলীয় তল কর্তৃক গোলীয়, তার আগে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে আমরা সলিড অ্যাঙ্গেল বললাম, সেই সলিড অ্যাঙ্গেলের একক, সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ এর ইউনিট হলো স্টেরেডিয়ান, এর ইউনিট হলো স্টেরেডিয়ান। এটাকে শর্টে এস আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এবং মাত্রা কি হবে, মাত্রা ডি ওমেগা মানে হচ্ছে তোমার ডিএস বাই আর স্কোয়ার, ডিএস এর মাত্রা বাই আর স্কোয়ারের মাত্রা। ডিএস এর মাত্রা মানে হচ্ছে দেখো লেন্থের স্কোয়ার মানে এল স্কোয়ার, আর আর স্কোয়ারের মাত্রা মানে হচ্ছে এল স্কোয়ার। তার মানে এটাও একটা মাত্রাহীন রাশি। ঠিক আছে, এবার আমরা যে স্টেরেডিয়ান বলছি, সেই স্টেরেডিয়ানের ডেফিনেশনটা আমরা নির্ণয় করার চেষ্টা করব। ঠিক আছে, তো স্টেরেডিয়ানের ডেফিনেশনটা এটা আমরা বলবো, তার আগে আমরা একটা গোলক তার কেন্দ্রে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল নির্ণয় করছে সেটা আগে বের করি, তারপর আমরা যে স্টেরেডিয়ান বলছি সেই স্টেরেডিয়ানের ডেফিনেশন বলবো। তার একটা গোলক কর্তৃক, ঠিক আছে, একটি গোলীয় তল বা স্ফেরিক্যাল সারফেস তার কেন্দ্রে কতটা পরিমাণ ঘনকোণ উৎপন্ন করে সেটা আমরা নির্ণয় করি। গোলীয় তল কর্তৃক তার কেন্দ্রে উৎপন্ন ঘনকোণ, that is a solid angle subtended by a spherical surface at its center. এটা মনে করো একটা গোলক,
এটা একটা গোলক যার ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে আমরা একটা r ব্যাসার্ধের গোলক নিলাম, তাহলে ধরি ঠিক আছে r ব্যাসার্ধের গোলীয় তল নেওয়া হলো, সেই গোলীয় তলটার নাম দিচ্ছি আমরা এস। ঠিক আছে, যার কেন্দ্র ও বিন্দুতে অবস্থিত। যার কেন্দ্র কোথায় আছে? ও বিন্দুতে আছে। তাহলে এরকম একটা গোলীয় তল যার কেন্দ্র ও বিন্দুতে অবস্থিত, তাহলে সেই গোলীয় তলের জন্য আমরা যদি পুরোটার জন্য আমরা ও বিন্দুতে সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে এখানে একটা এলিমেন্টারি সারফেস নিতে হবে, একটা ক্ষুদ্র তল কনসিডার করতে হবে, এবং সেই এলিমেন্টারি সারফেসের যে এরিয়া ভেক্টর সেটা কোন দিক বরাবর ক্রিয়া করবে? সেটা ক্রিয়া করবে এই তল থেকে অবশ্যই বাইরের দিকে, এই তল থেকে বাইরের দিকে, দ্যাট ইজ এই দিক বরাবর। এবার দেখো এই ও বিন্দু থেকে এই যে তলের যে রেডিয়াস ভেক্টর, আমরা যদি এর ব্যাসার্ধ আর বলি, তাহলে সেই যে রেডিয়াস ভেক্টর আর তার অভিমুখও দেখো এই ডিএস ভেক্টরের অভিমুখে ক্রিয়া করছে। কারণ আমরা জানি যে কোনো একটা গোলকের কেন্দ্র থেকে টানা ব্যাসার্ধটা সর্বদা ওই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। ঠিক আছে, তাহলে এই গোলীয় তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে, দ্যাট ইজ এই ডিএস এর সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করছে, দ্যাট ইজ ডিএস ইজ প্যারালাল টু আর এক্ষেত্রে। তাহলে পরে এই ক্ষুদ্র যে সারফেসটা বা এই এলিমেন্টারি সারফেসটা এই ও বিন্দুতে কতটা পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেটা আমরা নির্ণয় করি। ঠিক আছে, আমরা ধরে নিই যে ওই ডিএস ক্ষুদ্র তলটি ও বিন্দুতে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেটা মনে করো ডি ওমেগা। ঠিক আছে, তাহলে লিখি যে ডিএস ক্ষুদ্র তল টি, যেটা কিনা কোথায় নেওয়া হয়েছে না, এই গোলকের পৃষ্ঠে, এটা লিখে নিই গোলকের পৃষ্ঠে নেওয়া ডিএস ক্ষুদ্র তলটি গোলকের কেন্দ্র ও বিন্দুতে, ঠিক আছে, যে ঘনকোণ উৎপন্ন করে, তা হলো ডি ওমেগা সমান কি ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। এখন দেখো যেহেতু ডিএস এবং আর পরস্পর সমান্তরাল, তাহলে থিটার মান কত? 0। ঠিক আছে, তাহলে ডিএস কস 0 বাই আর স্কোয়ার, তাহলে এটা মানে হচ্ছে ডিএস বাই আর স্কোয়ার। এটা হচ্ছে এই ডিএস ক্ষুদ্র তলটা ওর কেন্দ্রবিন্দু ওতে বা ও বিন্দুতে যে পরিমাণ ঘনকোণ উৎপন্ন করলো সেটা। এখন আমি এই সমগ্র তলের জন্য ওই ও বিন্দুতে কতটা পরিমাণ ঘনকোণ উৎপন্ন হচ্ছে সেটা নির্ণয় করতে চাই। ঠিক আছে, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে এই প্রত্যেকটা জায়গাতে ক্ষুদ্র ক্ষুদ্র ওই ডিএস এলিমেন্টারি সারফেস কনসিডার করতে হবে, এবং এই প্রত্যেকটার জন্য আমরা সলিড অ্যাঙ্গেল যদি নির্ণয় করি, তার জন্য সলিড অ্যাঙ্গেল প্রত্যেকটা ক্ষেত্রে পাবো ডিএস বাই আর স্কোয়ার, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে রেডিয়াস ভেক্টর এই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করবে। ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে ডি ওমেগা পাবো ডিএস বাই আর স্কোয়ার। তাহলে সমগ্র তলের জন্য যদি আমি বের করতে চাই, তাহলে সবগুলো সলিড অ্যাঙ্গেল এই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রের জন্য সলিড অ্যাঙ্গেল বের করে তাদেরকে যোগ করতে হবে, মানে ইন্টিগ্রেশন করতে হবে, মানে এই ক্ষেত্রে আমরা সারফেস ইন্টিগ্রেশন করবো। তাহলে কি, অতএব গোলকের সমগ্র তল
এস কর্তৃক ও বিন্দুতে সৃষ্ট ঘনকোণ, ঠিক আছে, যেটাকে আমরা ওমেগা বলি, ওমেগার সমান হয়ে যাবে অবশ্যই ক্লোজড ইন্টিগ্রেশন ওভার এস ডিএস বাই আর স্কোয়ার। আর স্কোয়ারটা যেহেতু কনস্ট্যান্ট, কারণ প্রত্যেকটা জায়গায় দেখো আর এর মান তো ধ্রুবক গোলকের ক্ষেত্রে, তাহলে 1/r স্কোয়ার বাইরে বেরিয়ে গেল, আর ক্লোজড ইন্টিগ্রেশন ওভার এস ডিএস। এটা মানে কি? এটা মানে হচ্ছে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? একটা যদি গোলকের ব্যাসার্ধ আর হয়, এই গোলকটা যেটা নিয়েছি তার ব্যাসার্ধ তো আর, এটা আমরা ধরে নিয়েছি এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4/r স্কোয়ার। তাহলে এটার সময় লিখতে পারো 1/r স্কোয়ার ইন্টু 4/r স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটার সমান হয়ে গেল 4π। অর্থাৎ এই যে সমগ্র গোলকটা ওর কেন্দ্রে যে পরিমাণ ঘনকোণ উৎপন্ন করলো সেটার মান হচ্ছে 4π। এটা আমরা গোলক দিয়ে বোঝালাম। এটা শুধুমাত্র গোলকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে কোনো আকারের বদ্ধ তলের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি একটা কিউবিক্যাল একটা বক্স নিই এবং সেই কিউবিক্যাল বক্সে মানে একটা ঘনকের মতো দেখতে যদি আমরা একটা বদ্ধ তল কনসিডার করি, তাহলে এবং সেই ঘনকের ভিতরের কোনো একটা বিন্দুতে বা ওর কেন্দ্রে যদি আমরা ঘনকোণ নির্ণয় করতে চাই, তো সেটার মান দেখবে ওই 4π হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে কোনো আকারের বদ্ধতল কর্তৃক ওই তলের ভিতরের কোনো বিন্দুতে উৎপন্ন ঘনকোণের মান হয় 4π, ঠিক আছে। বেশ, অর্থাৎ আমরা দেখলাম যে কোনো আকারের যদি আমরা কোনো বদ্ধতল কনসিডার করি, তাহলে যে কোনো আকারের বদ্ধতলের জন্য ওই তলের ভিতরের কোনো বিন্দুতে যে পরিমাণ সলিড অ্যাঙ্গেল তৈরি হয় বা ঘনকোণ তৈরি হয় সেটার মান হয় 4π। এটা শুধু গোলকের জন্য আমরা প্রমাণ করে দেখালাম, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রমাণ করা যায় যে কোনো আকারের তলের ক্ষেত্রে, বদ্ধতলের ক্ষেত্রেই ঘনকোণের মান হবে 4π। বোঝা গেল? এবার আমরা এই যে স্টেরেডিয়ান বলছি, সেই 1 স্টেরেডিয়ানের ডেফিনেশন আমরা জানি। 1 স্টেরেডিয়ানের সঙ্গে মানে আমরা কখন ঘনকোণের মানকে 1 স্টেরেডিয়ান বলবো? দেখো, আমরা ঘনকোণের যে সাধারণ রূপ সেটা থেকে জানি যে ডি ওমেগা সমান হয় ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। ডি ওমেগা সমান হচ্ছে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। দেখো, এক্ষেত্রে যদি আমরা ডিএস ইজ ইকুয়াল টু 1, আর ইজ ইকুয়াল টু 1, থিটা ইজ ইকুয়াল টু 0 বসাই, ঠিক আছে, তাহলে ডি ওমেগা সমান কি হয়ে যাবে? ডি ওমেগা সমান দেখো ডিএস এর মান হলো 1, এটা হচ্ছে 1, তার মানে বাই 1 স্কোয়ার, দ্যাট ইজ এটার মান হয়ে যাচ্ছে কস 0 এর মান তো 1, তার মানে 1 ইন্টু কস 0 মানে 1 বাই 1 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1 স্টেরেডিয়ান। স্টেরেডিয়ানকে শর্টে এসআর লেখা হয়, দ্যাট ইজ আমরা ডি ওমেগা সমান লিখতে পারবো 1 স্টেরেডিয়ান। অর্থাৎ যদি আমরা দেখো থিটা ইজ ইকুয়াল টু 0, এটা কখন হয়? থিটা ইজ ইকুয়াল টু 0 মানে কি? যদি কোনো তলের অবস্থান ভেক্টর কোনো বিন্দুর সাপেক্ষে, মানে যে বিন্দুতে আমরা ঘনকোণ নির্ণয় করতে চাইছি সেই বিন্দুর সাপেক্ষে যদি কোনো একটা তলের অবস্থান ভেক্টরটা ওই তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে বা ওই তলের যে ক্ষেত্র ভেক্টর তার সঙ্গে সমান্তরালভাবে ক্রিয়া করে, ঠিক আছে, তবে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়। এটা কার ক্ষেত্রে দেখা যায়? এটা গোলকের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আমরা যে তলটা নেবো সেটা একটা গোলাকার তল নেবো, ঠিক আছে। তাহলে আমরা সেক্ষেত্রে যে ডেফিনেশনটা লিখতে পারবো সেটা হচ্ছে কি না, তো আর এর মান আমরা 1 নিচে লিখবো, কি না তো একক
ব্যাসার্ধ বিশিষ্ট, একক ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের পৃষ্ঠে একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তল ওই গোলকের কেন্দ্রে যে পরিমাণ ঘনকোণ উৎপন্ন করে তাকেই 1 স্টেরেডিয়ান বলে। ঠিক আছে, আজকের মতো থাক। তাহলে আজকে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম, খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ। এটা ভালো করে বুঝবে, না বুঝলে কিন্তু এরপরে আমরা যেটা পড়াবো গসেস থিওরাম এবং তার অ্যাপ্লিকেশন, সেগুলো কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে।